রেলওয়ে ট্র্যাকের চারপাশটা নিঝুম নিস্তব্ধ। স্টেশনটা একটু দূরেই। ট্রেন থেকে সেখানে নেমে হাঁটতে হাঁটতে অর্জুন এই ফাঁকা জায়গাটাতে এসেছে। চারিদিকময় অন্ধকার। আজ অমাবস্যা। দূর আকাশে কয়েকটি মিটমিট করা তারা দেখা যাচ্ছে। একটা জায়গায় এসে সে থামল। সেখানে সে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। দূরের খাম্বাগুলোতে কয়েকটা লাল সিগন্যালের বাতি জ্বলছে। সেটা সবুজ হয়ে উঠতেই অর্জুনের বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। কেনই বা হবে না? সেই সবুজ সংকেত মানেই তো তার জীবনের সব মিথ্যা মোহমায়া থেকে মুক্তির সূচনা। লাল সংকেতটা যেন এতক্ষণ অতীতের সমস্ত মায়াগুলোকে তার এই বৃথা জীবনটাতে আটকে রেখেছিল। দূরে একটা আলো দেখতে পেল অর্জুন। একটা ট্রেন এদিকেই আসছে। সে মনে মনে প্রস্তুত হলো। হাতের মুঠোগুলো শক্ত করে সে রেল লাইনের উপরটায় গিয়ে দাঁড়ালো। দূরে ট্রেনের হুইসেল বেজে চলেছে। অর্জুন তার চোয়াল দুটো শক্ত করে চোখটা শেষবারের মতো বুঝল। জীবনের শেষ মুহূর্তের অনুভূতিটা তার সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। ট্রেনটা একেবারেই সামনে এসে পড়েছে। আর হয়তো 10 সেকেন্ড। হঠাৎ তার চোখে ভেসে উঠল তার মায়ের মমতা ভরা মুখখানি। তার প্রতিজ্ঞায় যেন ছন্দপতন ঘটল। সে ট্র্যাক থেকে সরে আসতে ট্রেনটা তাকে পাশ করে সজোরে বেরিয়ে গেল। সে একটু হাঁফ নিল। অর্জুন মনে মনে ঠিক করল সে সেকেন্ড অ্যাটেম্প্ট করবে। প্রথমেই অনেক জিনিস হয়ে ওঠে না। জীবনে তার অনেক কিছু চাওয়া পাওয়া ছিল। বাবা মায়ের কাছে এক আদর্শ সন্তান হয়ে ওঠা, বন্ধু বান্ধবদের মাঝে মধ্যমণি হয়ে থাকা, সমাজে প্রতিপন্ন হওয়া, একটি প্রেমিকার আদর্শ প্রেমিক হওয়া, আরও কত কি। কিন্তু কোথায় সেসব? বদলে সে তো সবসময় হেয় প্রতিপন্ন হয়েছে সবার কাছেই। একমাত্র তার মা ছাড়া কেউ তো তার মূল্য দেয়নি। বাবার চোখে তো সে একরকম অপদার্থ স্বরূপ। লেখাপড়ায় সর্বাধিক নম্বর পেয়ে ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিল অর্জুনের বাবা। কিন্তু প্রতি বছর তার রেজাল্টের মান খারাপের দিকে যেতে থাকে। স্কুল থেকে নিয়ে কলেজ পর্যন্ত শিক্ষকরাও তার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কিন্তু কেউ কোনোদিন তাকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে সে কি হতে চায়। জীবনটা তো তারই ছিল। কিন্তু তা সত্ত্বেও তার কাছে যেন নিজের জন্য কোনো বিকল্পই ছিল না। একমাত্র তার মাই তাকে সারা জীবন উৎসাহ দিয়ে গেছে। প্রতিটা কঠিন মুহূর্তে অর্জুনের মা তার পাশে ছিল। আঁকতে সে ভীষণ ভালোবাসে, যদিও হাতের নিখুঁত পরিপূর্ণতাটা সম্পূর্ণ এখনো আসেনি। এবারের ফাইনাল ইয়ারের পরীক্ষায় সে তার মাকে নিজের থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হবে। আজ তার রেজাল্টের দিন ছিল। তার সব বন্ধুরাই ভালো ফল করেছে, কিন্তু আফসোস এবারে সে পরীক্ষায় পাশই করতে পারেনি। ভালো মার্কস পাওয়া তো অনেক দূরের কথা। রেজাল্ট হাতে নিয়ে সারাটা বিকেল সে পার্কের ধারটায় একাকী বসেছিল। সে অনেকক্ষণ ধরে ভাবার চেষ্টা করল তার ভুলটা কোথায় হচ্ছে, কেন সে বারবার অকৃতকার্য হচ্ছে। এবারে তো ঘন্টার পর ঘন্টা সে পড়াশোনায় কাটিয়েছে, তা সত্ত্বেও সে কেন পারল না? তার মাকে সে কথা দিয়েছিল ভালো নম্বর নিয়ে আসবে। কি বলবে সে তার মাকে? আর বাবা তো তার প্রতি আশাই ছেড়ে দিয়েছেন। তবুও সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে বাবার চোখে একটু আশার আলো ফোটাবে বলে। বন্ধুরা তো তার অবর্তমানে তাকে লুজার বলে ডাকে। এটা শোনা যেন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সেকেন্ড ইয়ারের অহনাকে অর্জুন ভীষণভাবে পছন্দ করে। অহনার সাথে বন্ধুত্ব করার জন্য তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। দেখতে ভীষণ সুন্দরী, ক্লাসে তার সোয়াগটাই আলাদা। পয়সাওয়ালা লোকের মেয়ে, কিন্তু চট করে ছেলেদের পাত্তা দেয় না। অর্জুনের ক্লাসের সহপাঠী তনয়ার সাথে অহনার বেশ ভাব। সেই তনয়াকে ধরে তাকে রিকোয়েস্ট করে কোনোভাবে অহনার সাথে তার পরিচয় হয়। দুজনের দেখাও হলো। প্রথম দেখাটা তাদের ক্যাজুয়ালি হয়েছিল, জাস্ট একটু হাই হ্যালো। এদিকটাও অর্জুনের পরিপূর্ণতাটা একটু বাকি আছে, তবুও সে সাহস জুগিয়েছে। পেইন্টিং করা নাকি অহনারও পছন্দের হবি। এ কথা জানার পর দ্বিতীয়বার দেখা করার জন্য সে একটা দারুণ প্ল্যান করল। অহনাকে ইমপ্রেস করতে সে তার ছবি আঁকতে শুরু করল। বহু চেষ্টায় সে ছবিটা দুদিনে তৈরি করল।
পরদিন সাদা কাগজে মুড়ে ছবিটা কলেজে নিয়ে গিয়ে অহনাকে দেখালো অর্জুন। সে অহনাকে রীতিমতো চোখ বন্ধ করতে বলায় অহনা একটু থতমত খেয়ে যায়। তবুও সে কয়েক সেকেন্ডের জন্য চোখটা বুজায়। অর্জুন তার সরল মনে বলে ওঠে তখন, দেখো তো অহনা, তোমার ছবিটা কেমন এঁকেছি। ছবিটা দেখা মাত্রই অহনা অট্ট হাসিতে লুটিয়ে পড়ে। আশেপাশের জনা কয়েক ছাত্রছাত্রীরাও কাণ্ডটা থেকে হেসে ফেলে। অর্জুনের মুখটা লাল হয়ে ফ্যাকাশে মেরে গেল। ছবিটা হুবহু তো মেলেইনি, উল্টে ভুরুগুলোয় জোড়া তালিবস্যা লেগে গেছে। নিজেকে এভাবে অপদস্থ হতে থেকে অর্জুন সেখান থেকে সরে যায়। প্রেম সূচনাতেও তার ব্যাঘাত ঘটল। লজ্জায় সে অহনার সামনে আর তৃতীয়বার আসেনি। রূপের দিক থেকে অর্জুনকেও খারাপ বলা চলে না। সুঠাম বাহুর সাথে তার সকলের প্রতি নম্র ব্যবহার, গায়ের রংটাই যা একটু সামলা, তবে মনটা ছিল তার সাদা। কিন্তু আজব এ পৃথিবী, নম্র ও ভদ্রতার মূল্য সকলে দিতে জানে না। অর্জুনের পারিপার্শ্বিক জীবনে এমন লোকই বেশি ছিল। অর্জুন তার বাবা মায়ের একমাত্র সন্তান। অগাধ টাকা পয়সা তাদের, সব কিছুই সে তার বাবার কাছ থেকে পেয়েছে। কিন্তু নিজের অস্তিত্বের ভারটা তার এখনো সন্ধান করা বাকি ছিল। মিনিট 15 পরেই আবার সিগন্যাল গ্রিন হলো, আর একটা ট্রেন এদিকেই আসছে। সে আবার রেলওয়ে ট্র্যাকের উপরে গিয়ে দাঁড়ালো। সে মনে প্রতিজ্ঞা করল, আর যাই হোক, এটাই তার লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাটেম্প্ট হবে। জীবনে এক মুহূর্ত আর সে বাঁচতে চায় না। ট্রেনটা খুব ধীরে ধীরে এদিকে আসছে। পাশ থেকে কি যেন একটা শীষ মতো দিল। দূর অন্ধকারে একটা ছোট্ট গাছের মতো ঝোপ রয়েছে, সেটা যেন হালকা নড়ে উঠল একবার। অর্জুন সেদিকে তাকালো, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। হয়তো হাওয়ায় নড়ছে সেগুলো। পেছন দিকে একটা খুট করে আওয়াজ হলো, হালকা কিছু পড়ার মতো আওয়াজ। ট্রেনটা ধীর গতিতে আসছে থেকে অর্জুনের মনে হলো এটা কোনো মালগাড়িই হবে। সে আবারও ট্র্যাক থেকে সরে এলো। এবার তার কৌতূহল হলো সেই খুট শব্দটার প্রতি। সে একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল। সামনে রেল লাইনের ধারে কি একটা যেন খয়েরি রঙের ডায়েরি মতো বস্তু পড়ে রয়েছে। অর্জুন সেটা হাতে তুলে নিল। চামড়া দিয়ে বাঁধানো ডায়েরিটা, তার উপরে ছোট করে কিছু লেখা। দূর থেকে আসা ট্রেনটার হেডলাইটের আলোয় লেখাটা পড়ল অর্জুন। প্রথম পৃষ্ঠায় লেখা একটা নাম, প্লুটো। প্লুটো শব্দটা পড়ে সে আকাশের দিকে চাইল। একমাত্র গ্রহ নক্ষত্র ছাড়া এই পৃথিবীতে এমন বিচিত্র নাম কার হতে পারে? আকাশ থেকে পড়ল না কি এ জিনিস? ডায়েরিটার প্রতি একটা কৌতূহল জাগল অর্জুনের। ভিতরে আরও কিছু লেখা রয়েছে। কিছুটা হাঁটলেই স্টেশন। অর্জুন পাশে রাখা তার গাঁদের ব্যাগটা তুলে নিয়ে হাঁটা দিল স্টেশনের দিকে। বেশ রাত হয়েছে, তাই স্টেশনে লোকজনও কম। ফাঁকা একটা চেয়ারে গিয়ে বসল অর্জুন। হাতের ডায়েরিটা খুলল সে। সুন্দর ঝকঝকে হাতের লেখা। প্রথম 2 পৃষ্ঠা ছেড়ে লেখাগুলো শুরু হয়েছে। তাতে কোনো তারিখ দেওয়া নেই। অর্জুন পড়তে শুরু করল। তুমি ভাবছ এই ডায়েরিটা কার, তাই না? আমিও জীবনে একসময় হেরে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা মনস্থির করেছিলাম, ঠিক তোমার মতো। তুমি ঠিক যেমন আমাকে চেনো না, তেমন আমিও তোমাকে চিনি না। তবে আমাদের চিন্তা ভাবনায় কিন্তু বিস্তর মিল আছে। তোমার মতো আমিও জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এই ডায়েরিটা পড়ার পর আমার জীবনে অবিশ্বাস্যভাবে সব কিছু পাল্টে যায়। প্লুটো আমার পুরো পৃথিবীটা বদলে দেয়। তুমিও কি প্লুটোর কাছে যেতে চাও? শর্ত একটাই, শুধু তোমাকে ওর প্রতি আস্থা রাখতে হবে। আমি নিশ্চিত যে প্লুটো তোমার জীবনের সমস্যার সমাধান করতে পারবে। তুমি যা চেয়েছিলে হয়তো তা পাওনি, কিন্তু হাল ছেড়ে দিও না বন্ধু। তুমি আবারও সব ফিরে পেতে পারো। এটা প্লুটোরই লেখা ডায়েরি। আমি শুধু তার একজন প্রেরক। আমি তোমাকে প্লুটোর কাছে নিয়ে যেতে সাহায্য করব। পথ নির্দেশনাও আমি বলবো, তুমি শুধু তা পালন করবে। ধরেই নাও তোমার অতীতের জীবনটা শেষ হয়ে গেছে। হারানোর জন্য তোমার কাছে আর কিচ্ছু নেই। এটা আবার তোমার পুনর্জন্ম। আশা করছি পাথেয় খরচটুকু তুমি বহন করতে পারবে। না থাকলেও সমস্যা নেই, আমি বুঝে নেব। লেখাটা পড়ে অর্জুন একবার এদিক ওদিক তাকালো। এবারও সে কাউকে দেখতে পেল না।
সে আবার পড়তে লাগলো, এখান থেকে তোমার গন্তব্য হবে কেরালার তিরুবনন্তপুরম স্টেশন। দুরাতের ট্রেন সফর। স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে একটা বেঞ্চের পাশে লাল ডাকবাক্স দেখতে পাবে। তার ভেতর এরকমই আরেকটা ডায়েরি পাবে। সেটাকে নিয়ে এই ডায়েরিটা পুনরায় সেখানে রেখে দেবে। পরবর্তী ট্রেনের অপেক্ষায় থাকো, খুবই দ্রুত তোমার সাথে দেখা হবে। অর্জুন ডায়েরিটা বন্ধ করে একটু ভাবল তার কি করা উচিত। সুইসাইড তো সে করতে পারল না। এই ঘটনার পর তার অন্তরটা আরও মনমরা হয়ে পড়েছে। কিন্তু এই প্লুটো নামক ব্যক্তিটি যে কে সেটা জানতে সে উৎসুক হয়ে পড়ল। এমত অবস্থায় তার হাতে এই ডায়েরিটা আসা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্তরালে কেউ তো তার প্রতি নজরদারি রাখছে। প্রাণ নিয়ে তার কোনো আর সংশয় যেখানে নেই, সেখানে সে একটিবার এই প্লুটোর সংস্পর্শে যাওয়াটাই মনস্থির করল। দূরপাল্লার ট্রেনের অপেক্ষায় সে বসে রইল ভোর পর্যন্ত। বেশ কয়েকটা ট্রেনের পর সে একটা ট্রেনে চড়ে বসল। শুরু হলো তার জীবনের এক নতুন যাত্রা। তার বাকি জীবনটা সে তার ভাগ্যের উপরই ছেড়ে দিল। তার ভাগ্য যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে সে বাইরের দিকে চেয়ে আছে। ট্রেনটা দ্রুত গতিতে ছুটে চলেছে। কাঁধের ব্যাগটা থেকে সে ডায়েরিটা আবার বার করল। বেশ কয়েকটা পাতার পর কিছু লেখা তার চোখে পড়ল। তাতে মনে ধরার মতো কিছু কথা লেখা। তাতে লেখা, তোমার আজকের দিনটা খারাপ হতে পারে, কিন্তু তোমার পুরো জীবনটা খারাপ না। তুমি যতটা ভেঙে পড়েছ ঠিক ততটাই শক্তিশালী হয়েছ, কারণ তুমি এখনো চেষ্টা করছো। সব উত্তর এখনই পাওয়া যায় না, কিছু উত্তর সময় দেয়। তুমি যেটা সহ্য করছো সেটাই প্রমাণ করে যে তুমি এখনো হার মানোনি। আজ যদি কিছুই না পারো তাও ঠিক আছে, শুধু বেঁচে থাকাটাই অনেক। তোমার জীবন থেমে নেই, শুধু একটু বিরতি নিয়েছে। ধৈর্য ধরো, তোমার জীবনে ভালো সময় আবার আসবেই। লেখাগুলো পড়তে পড়তে অর্জুনের চোখ দুটো ঘুমে ঢলছিল। পাশে একটা ফাঁকা বার্থে গিয়ে ডায়েরিটা তার বুকের ওপর রেখে সে শুয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল তখন বেলা অনেক হয়েছে। সে লক্ষ্য করল এক সর্দারজি তার পাশের সিটে বসে হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে উঠে তার ঘড়িতে চোখ রাখল। সর্দারজি অর্জুনকে বলল, আপনার সিট কোনটা? অর্জুনকে নির্বাক থাকতে দেখে সর্দারজি বলে উঠলেন, আপনি যেটায় বসে আছেন সেটা আমারই সিট। আধ ঘন্টা আগেই আমি ট্রেনে উঠেছি। আপনি ঘুমোচ্ছিলেন বলে আর বিরক্ত করিনি। তা আপনি কোথায় যাবেন? অর্জুন সর্দারজিকে সরি বলে বলল, আমি তিরুবনন্তপুরমে যাব, আপনি আপনার সিটটাতে বসতে পারেন। এই বলে সে উঠে পড়ল। অর্জুন তার মুখটায় জল ছিটিয়ে পরিষ্কার হয়ে আরেকটা কম্পার্টমেন্টে গিয়ে বসল। সামনে এক ব্যক্তি শুয়ে রয়েছে, তার গায়ে সাদা চাদর মোড়া। একটু পরেই লোকটি আওয়াজ দিল। উপরের বার্থ থেকে এক মহিলা নেমে এসে লোকটিকে কিছু জিজ্ঞাসা করল। তারপর লোকটিকে ধরে তুলে কাঁধে ভর করে নিয়ে বাইরে টয়লেটের দিকে নিয়ে গেল। লোকটির একটি পা ও দুটি হাত নেই। বয়স হয়ে গেলেও দেখতে খুব হাট্টা কাট্টা ও তাগড়াই শরীর। পরে অর্জুন জানতে পারে যে লোকটি একসময় আর্মিতে কাজ করত। 12 বছর আগে বর্ডারে দুষ্কৃতীদের বোমাবর্ষণে তার দুটি হাত ও একটি পা কাটা পড়ে। এমনকি তার ছেলেও 2 বছর আগে সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু সেও এই গত 4 মাস আগে মারা যায়। সেই সময় জঙ্গিরা এক ট্যুরিস্ট বাসকে অপহরণ করে। সমস্ত ট্যুরিস্টকে বাঁচাতে সে তার প্রাণ বিসর্জন দেয়। এরপরও তাদের মনে এতটুকু খেদ নেই। দেশের স্বার্থে তারা নিজেদের সমর্পিত করতে পেরে গর্বিত। কথাগুলো শুনে অর্জুন যেন নিজের প্রতি একটু লজ্জিত বোধ করল। তার চিন্তা ভাবনায় কোথায় যেন একটু তারতম্য ঘটল। একটা প্রাণের মূল্য যে কতটা সে যেন এই প্রথমবার উপলব্ধি করল। জীবনে এতটা সংঘর্ষ করেও কিভাবে মানুষ বেঁচে থাকে সেটা সে চাক্ষুষ দেখল। বিশাখাপত্তনমে নেমে অর্জুন পুনরায় টিকিট কাটল। তার ভীষণ খিদে পেয়েছিল। অনেককাল পর সে এতক্ষণ না খেয়ে সময় কাটালো। ক্ষুধা জিনিসটা সে পরিষ্কার উপলব্ধি করছে। কাছে যা টাকা ছিল সব শেষ। সাথে তার ডেবিট কার্ড রয়েছে, সেটা থেকেই এটিএম থেকে টাকা তুলতে হবে তাকে। এটিএম থেকে টাকা তুলে বেরোতেই সে দেখল সামনেই হাফ প্যান্ট পরা কটা বাচ্চা
প্ল্যাটফর্মের ধারে খেলা করছে। সারা গায়ে তাদের ধুলো ময়লা লেগে। তার মধ্যে একটা বছর তিনেকের ছোট্ট শিশু তার মায়ের পাশে বসে নিজের হাতে ভাতের মুঠোগুলো ভরে তুলে তুলে খাচ্ছে। বাচ্চাগুলোকে দেখে অর্জুনের মনে হলো জীবনে যেন এদের বিশেষ কিছু চাওয়া পাওয়ার নেই, দুমুঠো পেট ভরে খেতে পারলেই এরা খুশি। অথচ তথাকথিত আমাদের ভদ্র সমাজে অনেক কিছু থেকেও যেন অভিযোগের শেষ নেই। সত্যি কি বিচিত্র এ জীবন। আর আধ ঘন্টার মধ্যেই তার তিরুবনন্তপুরমের জন্য ট্রেনটা ছাড়বে। দুরাত ট্রেনে কাটিয়ে সে শেষ পর্যন্ত তিরুবনন্তপুরম পৌঁছালো। লম্বা এই ট্রেন জার্নিটা অর্জুনকে যেন অনেক কিছু শিখিয়ে গেল। এমন নয় যে সে এর আগে কোনোদিন দূর সফরে বের হয়নি। বাবা মায়ের সাথে এককালে তার অনেক ঘোরা বেড়ানো হয়েছে, তবে ভ্রমণের আসল উদ্দেশ্যটা সে এবারে বুঝল। হাওয়া বদল বা চারপাশটা একটু চেঞ্জ করতেই সাধারণত আমরা ভ্রমণ করে থাকি, কিন্তু সেই সঙ্গেই পারিপার্শ্বিক দিক থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। ট্রেন থেকে নেমে ডায়েরিতে লেখা নির্দেশ অনুযায়ী অর্জুন প্ল্যাটফর্মের সেই ডাক বাক্সটার দিকে এগিয়ে গেল। সত্যিই সে সেখানে অনুরূপ আরেকটা ডায়েরি পেল। তাতে পরবর্তী কিছু নির্দেশ রয়েছে। এখান থেকে তাকে একটা বাস ধরতে হবে মুন্নারের জন্য। বাইরে বেরিয়ে সে একটা বাস ধরল। 6 ঘন্টার পথ। জানালার ধারে ফাঁকা সিটে বসে সে বাইরেটা দেখছে। পৃথিবীর বুকে প্রকৃতির রং বেরং এই সাজ নতুন রূপে অর্জুনের চোখে ধরা দিচ্ছে। একটা স্টপেজ পরই এক যুবক উঠল বাসে। সে এসে বসল অর্জুনের পাশেই। গ্রীষ্মকালের দুপুর, তেষ্টায় তার গলা বারবার শুকিয়ে আসছে। সামনে ঘণ্টা কানেকের আগে কোনো স্টপেজ নেই। পাশে বসা সহযাত্রী যুবকটিও নিরুপায়, তার কাছেও জল নেই। দু এক কথায় তাদের আলাপ জমল। ছেলেটি বেশ ফুরফুরে মেজাজের, নাম বিষ্ণু। দূরে একটা প্রত্যন্ত গ্রাম চোখে পড়ল অর্জুনের। সেখানে বেশ কিছু গ্রামবাসীর ভিড়। বিষ্ণুর কাছ থেকে অর্জুন জানতে পারে যে মানুষগুলো জল ভরার জন্য সাত সকাল থেকে দাঁড়িয়ে অপেক্ষায়। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে লোকেরা জল নিতে এখানে আসে। এ অঞ্চলে বিশুদ্ধ জলের বেশ অভাব। গ্রীষ্মকালে তাই জলের সংকট প্রবলভাবে বেড়ে যায়। প্রশাসনের গাড়ি এসে গ্রামবাসীদের জল সরবরাহ করে। অর্জুনের মনে পড়ে গেল ছোটবেলায় সে স্কুলের বইতে পড়েছিল জলের আরেক নাম জীবন। সে ডায়েরিটা আবারও খুলল। একই হাতের লেখা। তাতে লেখা রয়েছে, যতটা পথ অতিক্রম করে এলে আশা করছি তা থেকে নিশ্চয়ই তুমি কিছু শিক্ষা নিয়েছ। তার কারণ এই অবস্থায় আসার পরই মানুষের আসল চোখ দুটি খুলে যায়। সে তখন অন্তর্নিহিত লুকিয়ে থাকা সমস্ত জিনিসই দেখতে পায়। মুন্নারে গিয়ে তুমি এক সেবা কেন্দ্রে এক রাতের জন্য আশ্রয় নেবে, যার নাম পুথু থুডাক্কাম। এই শব্দের মানেটা আর লিখলাম না, গুগলে সার্চ করে নিও। পরদিন ওখানেই পুরনো বটগাছের তলায় আরেকটা শেষ ডায়েরি পাবে। অতঃপরও প্লুটোর বাসস্থলটি তুমি ওতেই খুঁজে পাবে। প্রায় ঘণ্টাখানেক পর বাসটি একটা জায়গায় এসে থামল। ভীষণ খিদে পেয়েছে অর্জুনের। বিষ্ণু এখানে একটা ভালো খাবারের দোকান চেনে। দুজনে একসঙ্গেই খেতে ঢুকলো সেই দোকানটায়। দোকানদার একজন মহিলা। বিষ্ণুর সাথে মহিলাটির আগে থেকেই পরিচয় ছিল। দুজনে মালায়ালম ভাষায় কথাবার্তা বলছিল। খাবার অর্ডার করতেই তাদের টেবিলে গরম গরম মাছের তরকারি, পাজ্জামপুরাম, সাম্ভার আর সাদা ভাত চলে এলো। খেতে খেতে অর্জুনের চোখ গেল সামনের দেয়ালটার দিকে। তাতে মালা পরানো মাঝারি সাইজের একটা ছবি ঝুলছে। ছবিটি একজন সুপুরুষ ব্যক্তির। সম্ভবত তিনি মারাই গেছেন। নিচে ছোট করে তার নাম লেখা। পাশের ঘরটা থেকে একটা বছর দশকের রোগা পাতলা মেয়ে বেরিয়ে আসলো। সে তার মাকে মালায়ালামে কিছু একটা বলতে মহিলাটি পাশের দেওয়ালে ঝুলিয়ে রাখা একটা জীর্ণ শার্টের দিকে ইশারা করল। মেয়েটি ঝুলানো জীর্ণ শার্টের পকেট থেকে কয়েকশো টাকা বার করল। বিষ্ণু মালায়ালামে মেয়েটিকে প্রশ্ন করতেই ছোট মেয়েটি হেসে উত্তর দিয়ে বাইরে চলে গেল। অর্জুন তাদের মধ্যের কোনো কথাই বুঝতে পারল না। খাওয়া শেষ করে দুজনে টাকা মিটিয়ে বাইরেটায় এলো। আকাশে বিন্দু বিন্দু মেঘ জমেছে। রাতে বৃষ্টি নামতে পারে।
বাসে এসে বসতেই বিষ্ণু তার পকেট থেকে তার মানি ব্যাগটা বার করলো। মানি ব্যাগ থেকে একটা ছবি বার করে দেখালো অর্জুনকে। ছবিটা থেকে অর্জুন চিনতে পারল ছবিটা এইমাত্র তারা যে দোকান থেকে খেয়ে বেরিয়ে এলো সেই মহিলাটির। ছবিতে বয়সটা আরেকটু কম, তবুও চিনতে অসুবিধা হলো না অর্জুনের। কিন্তু ব্যাপারটা কি, সে বিষ্ণুর কাছে জানতে চাইল। আসলে মহিলাটি বিষ্ণুদেরই গ্রামের মেয়ে, নাম পার্বতী। 5 বছর আগে তার স্বামী একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। ছোটবেলা থেকেই বিষ্ণু পার্বতীকে ভালোবাসে। পার্বতী বিষ্ণুর থেকে 4 বছরের বড়। বয়সে বড় হওয়ায় পার্বতীর পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়নি। পার্বতী মুখে কিছু না বললেও বিষ্ণুর প্রতি তার একটা টান ছিল চিরকালই। বিয়ের পরও বিষ্ণু তাকে ভুলতে পারেনি। স্বামীর মৃত্যুর পরেও বিষ্ণু বহুবার প্রস্তাব জানায় পার্বতীকে, কিন্তু প্রতিবারই পার্বতী মৌনতা অবলম্বন করে চুপ থেকে যায়। বর্তমানে পার্বতীর 2টি মেয়েও রয়েছে। মেয়েদের কোনোদিনই তার বাবার অনুপস্থিতি অনুভব করতে দেয়নি পার্বতী। দেয়ালে যে জীর্ণ শার্টটি ঝুলছিল সেটি ওর স্বর্গীয় স্বামীর। মেয়েদের যখনই টাকা পয়সার প্রয়োজন হয়, পার্বতী দেওয়ালে ঝুলানো সেই জীর্ণ শার্টটি দেখিয়ে তাদের বলে, তোমার বাবার পকেট থেকে বার করে নাও। পার্বতীর সাথে প্রতিদিন দেখা করার উদ্দেশ্যেই বিষ্ণু তিরুবনন্তপুরম থেকে 2 ঘন্টা বাসে চেপে এখানে আসে। এখানে আসার বাহানায় সে এই অঞ্চলেই একটা কাজ খুঁজে নিয়েছে। আজও সে তার উত্তরের অপেক্ষায় এখানে আসে, যদি সে কোনো একদিন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্জুন একথা জেনে অবাক হলো। ভালোবাসার মানুষকে পেতে গেলে কেউ এত ধৈর্যও রাখতে পারে? সেও তো অহনাকে পছন্দ করে, কিন্তু সে কি তাকে পাওয়ার জন্য সত্যিই চেষ্টা চালিয়েছিল? উত্তরটা তার মন থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, হয়তো না। অহনার প্রতি তাকে আরও সময় দিতে হবে। তাকে আরও কাছে টানতে হলে শিখতে হবে তাকে অনেক কৌশল। বিষ্ণুকে বিদায় জানিয়ে অর্জুন আবার বাসে উঠে পড়ল। বাস যখন মুন্নারে এসে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সেবা কেন্দ্রের নামটা বলতেই এক অটোরিকশা তাকে সেখানে পৌঁছে দিল। ছিমছাম, নিস্তব্ধ ও পরিচ্ছন্ন এক পরিবেশ। সামনেই বিরাট 3 তলা বিল্ডিং। গেটের কাছে একটি দারোয়ানকে দেখে অর্জুন সেদিকে এগিয়ে গেল। দারোয়ান অর্জুনকে বিল্ডিংয়ের ভেতরটায় যেতে বলল। ভিতরে সুন্দর সুসজ্জিত একটি বৈঠকখানা। তার একপাশে একটা ছোট্ট রিসেপশন মতো রয়েছে। সেখানে একজন মহিলা বসে। মহিলাটি নার্সদের মতোই একটা ড্রেস পরে রয়েছে। অর্জুন ডায়েরিটার কথা বলতেই মহিলাটি হাসি মুখ নিয়ে অর্জুনকে সঙ্গে করে দোতলার একটা ঘরে নিয়ে গেল। আজ রাতটুকু সে এই রুমেই থাকবে। মহিলাটির নাম মেরি। ছোট্ট কিন্তু বেশ পরিপাটি করা ঘরটা। সামনে একটা খাট, তাতে বালিশ তোশক সবই রয়েছে। পাশেই একটা জানালা। সারাদিনের ক্লান্তিতে শরীরটা কাহিল মনে হওয়ায় অর্জুন খাটে শুয়ে তার গাটা এলিয়ে দিল। রাতে খাওয়া সেরে সে মেরির কাছে একবার গেল। মেরি তখন লেখালেখিতে ব্যস্ত। অর্জুন মেরিকে এই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করাতে সে বলল, এটা একটা প্রাইভেট রিহ্যাব সেন্টার। এখানে নানান বিরল রোগের বিনামূল্যে চিকিৎসা করা হয়। এক বিদেশি এনজিও এটাকে চালায়। বর্তমানে এখানে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা চলছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা সব বয়সের রোগী রয়েছে এখানে। অর্জুন প্লুটোর কথাটা জিজ্ঞেস করায় মেরি একটু মুচকি হাসল। সে উত্তর দিল, একটু ধৈর্য ধরো, তুমি সবই জানতে পারবে। কাল সকালে তোমাকে আমাদের রিহ্যাব সেন্টারটা ঘুরিয়ে দেখাবো। এখানে রাত 10টার মধ্যেই সকলে শুয়ে পড়ে, সুতরাং তুমিও তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও। কাল সকালে আবার দেখা হবে। মেরির কথাবার্তায় এক মিষ্টি ও মার্জিত ভাব। অর্জুন বাধ্য ছেলের মতো মেরির কথা শুনে উপরে তার কামরায় চলে গেল। ঠান্ডাটা এখানে বেশ ভালোই। খাটে শুয়ে শুয়ে সে শুধুই প্লুটোর কথা ভাবতে থাকল। প্লুটোর সাথে দেখা করার জন্য সে উদগ্রীব হয়ে রয়েছে। পরদিন সকালে ঘুম ভাঙতে সে জানালার ধারটায় এসে দাঁড়ালো। বাইরে সবুজে ঘেরা পাহাড়, তার মাথায় তুলোর মতো মেঘ, যা দেখে অর্জুনের মনটা চনমনে হয়ে উঠল। টেবিলে তার জন্য ব্রেকফাস্ট রাখা রয়েছে। সামনের সারি সারি সবুজ পাহাড়
তার সাথে গরম চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে অর্জুন যেন প্রকৃতির কোলে হারিয়ে গেল। একটু পরই মেরির আবির্ভাব হলো। সে তার পরিচিত হাসি মুখে অর্জুনকে সাথে নিয়ে উপরে গেল। উপরের বড় হলটায় বেশ কয়েকজন রোগী বেডে শুয়ে রয়েছে। শিশু, বৃদ্ধ সব বয়সেরই রোগীকে সে দেখতে পেল। কারো মুখে অক্সিজেন মাস্ক, তো কারোর পায়ে প্লাস্টার বাঁধা। মেরি সেই সব প্লাস্টার করা রোগীদের সাথে কথা বলতে লাগলো। এদের নাকি পা কেটে বাদ চলে গিয়েছিল, কিন্তু এখানে তাদের অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা অস্ত্রোপচার করে পুনরায় তাদের পাগুলোকে কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা হয়েছে। কারো দুটি পা নেই, তো কারোর আবার দুটি হাত অকেজো। কেউ চোখের দৃষ্টি হারিয়ে এখন চিকিৎসার মাধ্যমে তা ফিরে পাবার অপেক্ষায়, আবার কেউ কথা বলতে পারে না। পাশের ঘরটায় যেতে অর্জুন এক 4 বছরের ছোট্ট শিশুকে দেখতে পেল। তার নাকে অক্সিজেন পাইপ দেওয়া। পাশে তার বাবা মা বসে শিশুটির পরিচর্যা করছে। বিরল রোগে আক্রান্ত শিশুটি। ডাক্তাররা বলেই দিয়েছিল সে আর বেশি দিন বাঁচবে না। এখানে তার শুশ্রূষা চলছে। আপাতত সে ভালোই আছে। অর্জুনের এসব বেদনাদায়ক দৃশ্য দেখে চোখে জল এলো। জীবনযুদ্ধ যে কত কঠিন সে ধারণা তার কল্পনাতীত ছিল, অথচ সামান্য কয়েকটা অজুহাতে সে তার প্রাণটুকু শেষ করতে চেয়েছিল। এখানে এসে তার মনে হলো মানুষ একটুকু বাঁচার জন্য প্রতিদিন কতই না সংগ্রাম করে চলেছে, শুধু একটু বাঁচার জন্য। এখানে কতই না শিশু ও বয়স্করা রয়েছে যাদের কোনো না কোনো অঙ্গ বিকল অবস্থায়, অথচ বিধাতা তাকে এক সম্পূর্ণ সুস্থ শরীর দান করেছেন। কত মানুষ অক্সিজেন নিতে অক্ষম বলে মাস্ক পরিয়ে তাদের কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানো হচ্ছে, অথচ সে এক খোলা বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম। তার জন্য প্রকৃতির কাছে সে কতটা কৃতজ্ঞতা জানিয়েছে। আত্মহত্যার পরিকল্পনাটা যে তার মূর্খামির কত বড় পরিচয় সে বুঝতে পারছে। এখানে আসার পর জীবনের মূল্যটা তার কাছে যেন কয়েকশো গুণ বেড়ে গেল। মনে মনে সে প্লুটোকে ধন্যবাদ জানালো। দুপুরে লাঞ্চের পর নিচে সেই বটগাছটার তলায় গিয়ে অর্জুন ডায়েরিটা পেল। তাতে লেখা, এখান থেকে তোমার পরবর্তী ও শেষ গন্তব্য হলো এক পাহাড়ে ঘেরা নির্জন ছোট্ট একটা গ্রাম। গ্রামটির নাম প্লুটো। যে কেউ তোমাকে সেই গ্রামটি দেখিয়ে দেবে। অল্প পথ হাঁটতে হাঁটতে প্রকৃতির এক আশ্চর্য রূপ তুমি উপলব্ধি করতে পারবে। সেখানেই তোমার সাথে দেখা হবে। লেখাটা পড়ে এক মুহূর্ত দেরি না করে অর্জুন মেরির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এখান থেকে পাহাড়ি আঁকাবাঁকা পথ শুরু হয়েছে। অর্জুন অনবরত হেঁটে চলেছে। রাস্তায় এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেয়ে অর্জুন প্লুটোর গ্রামটার কথা জিজ্ঞাসা করল। বৃদ্ধটি অর্জুনের মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসল। বৃদ্ধটি পথ দেখিয়ে বলল, এখানকার সরকার এক সময় পাহাড় কেটে ওই জায়গাটি বানায় ট্যুরিস্ট স্পট বানাবে বলে। শেষের দিকে কাজটা কোনো কারণে থেমে যায়। জায়গাটা অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে প্লুটো নামক এক যুবক সেই নির্জন গ্রামটায় থাকতে আসে। পরিবেশটাকে সে নিজের মতো করে সাজিয়ে তোলে। জায়গাটা সম্পর্কে এখনো লোকজন বিশেষ কিছু জানে না, তাই সেটা আপাতত ফাঁকাই পড়ে আছে। ওখানে প্লুটো ছাড়া আর কেউ থাকে না, কাজেই লোকে ওই জায়গাটা প্লুটো নামেই চেনে। মাঝে মধ্যে অর্জুনের মতোই নাকি যুবক যুবতীরা ওই জায়গার সন্ধানে এখানে আসে। বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানিয়ে অর্জুন আবারও হাঁটা দিল। পাহাড় বেয়ে সে যতই এগিয়ে চলেছে ততই যেন সে প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছে। পাহাড়ের এই নিস্তব্ধতা ভরা সবুজ পরিবেশে সে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছে। যেন প্রকৃতিটা আগে এত সুন্দর ছিল না তার কাছে। কিছু দূর এগোতেই সে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেল। অপরূপ মায়াবী সেই দৃশ্য দেখে সে মুগ্ধ হল। চারপাশে পাখির হালকা সুর দেওয়া ডাক। পাহাড়ের ধারটায় দাঁড়িয়ে সে তার চোখ দুটো বন্ধ রেখে হাত দুটোকে উঁচু করে প্রকৃতিকে আলিঙ্গন করল। প্রকৃতি যে তাকে বেঁচে থাকার জন্য কতই কিনা দান করেছে, সে প্রকৃতির কাছে তার কৃতজ্ঞতা জানালো। হাঁটতে হাঁটতে সে একটা ছোট্ট উপত্যকার মতো জায়গায় এসে পৌঁছল। ছবির মতো সুন্দর সবুজ কুয়াশায় মোড়া উপত্যকা। সামনে বড় বড় পাহাড়, সাদা সাদা মেঘগুলো ভেসে রয়েছে তার উপরে। দূরেই একটা ছোট্ট কাঠের কটেজ মতো বাড়ি। বাড়ির সামনেটায় একটা বাল্ব জ্বলছে।
কাছে যেতে কটেজের উপরটায় গ্রহ নক্ষত্রে সাজানো হাতে আঁকা একটা বোর্ড দেখতে পেল অর্জুন। তাতে বড় করে লেখা, হাই, আই এম প্লুটো, ওয়েলকাম টু মাই হাউস। কাঠের দরজাটার দিকে এগিয়ে যেতেই তার ভেতর থেকে এক বৃদ্ধ লম্বা দাড়িওয়ালা লোক গুটি গুটি পায়ে বেরিয়ে এলো। অর্জুনকে দেখে তিনি বলে উঠলেন, ও, তুমি এসে গেছো। লোকটার মুখটা একটু গম্ভীর, গলার স্বরটা একটু ভারী। অর্জুন মনে মনে ভাবল, ইনিই কি সেই প্লুটো? নিমেষে তার ধারণা ভেঙে লোকটি গম্ভীর গলায় বলে উঠল, প্লুটো এখানে নেই। বেশ কিছুদিন ধরেই তার কোনো খবর নেই। লোকটার গলায় যেন এক বিরক্তির সুর। লোকটি সেইভাবেই বিজ বিজ করে বলতে লাগলো, না জানি আবার কোন উপগ্রহে গিয়ে পড়ে আছে। এদিকে যত সব উটকো ঝামেলাগুলো আমাকেই সামলাতে হয়। এটা শুনে অর্জুনের মাথাটা যেন তালগোল পাকিয়ে গেল। বলে কি লোকটা? পাশ থেকে সরু মিহি গলায় কে যেন বলে উঠল, বুড়োর মাথাটা আবারও বিগড়েছে। গলাটা একটা শিশুর। অর্জুনের পাশে এসে সে কখন দাঁড়িয়েছে তা তার খেয়ালই হয়নি। ওর কথা মাইন্ড করো না, ওর ভাষাটাই ওরকম। প্লুটো এই পৃথিবীতে শুধু ওকেই যা পাল্টাতে পারেনি, এমনিতেই কানে একটু কমই শোনে। এই বলে ছেলেটি ফিক করে হাসল। তোমার নাম কি? ছেলেটিকে প্রশ্ন করল অর্জুন। আমার নাম পিটার, ওটা আমার গ্র্যান্ডফাদার। খিটখিটে স্বভাবের হলেও মন ভালো। অচেনা লোকের সাথে কথা কম বলেন। তা দুপুর ও রাতে কি খাবে তা জানিয়ে দিও, বাজখাই স্বরে আবারও বলে উঠল বৃদ্ধটি। ভেজ নন ভেজ সব ব্যবস্থা আছে, ফিসফিস করে বলে উঠল পিটার। পিটার অর্জুনকে ভিতরে তার কামরাটা দেখিয়ে দিয়ে বলল, এটা এখন তোমার রুম। অর্জুন পিটারকে বলে উঠল, আর প্লুটো, সে কোথায়? পিটার তার মুখটা বেজার করে উঠল। ভাবখানা দেখে অর্জুন বুঝতে পারল প্লুটোর খবর পিটারও জানে না। প্লুটো তার মাস্তুতো ভাই। মাঝে মধ্যে সে তার দাদুর সাথে এখানে ছুটি কাটাতে আসে। এ বাড়িটা প্লুটোরই তৈরি করা। ঘরের ভিতরটা বেশ ছিমছাম, দেয়ালে নানান কারুকার্য করা, যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। পাশের ঘরটায় একটা ইজেল রাখা। প্লুটো নাকি বেশ সুন্দর ছবি আঁকতে পারে। তবে এখানে এসে প্লুটোকে দেখতে না পেয়ে অর্জুন কিছুটা হতাশ হলো। যে ছেলেটি তার জীবনের চিন্তা ভাবনাটাই পাল্টে দিল, তাকে চাক্ষুষ দেখার গভীর আগ্রহ নিয়েই সে এখানে এসেছিল। প্লুটো তার কথা রাখল না ভেবে অর্জুনের মনটা একটু খারাপ বুঝে পিটার তার হাতে একখানা চিঠি দিল। চিঠিটা প্লুটোরই লেখা। তাতে সে লিখেছে, আমি জানি তুমি আমার খোঁজে এখানে এসেছো, কিন্তু দুঃখিত, এক ভীষণ জরুরি ডাকে আমাকে চলে যেতে হয়। তবে আমার বিশ্বাস এই কদিনে তুমি নিজের আসল অস্তিত্বটাকে খুঁজে পেয়েছ। এখানেই আমাদের মতো যাযাবরদের সার্থকতা। এ পৃথিবীতে ভালো মন্দের অভাব নেই, তবে মন্দের প্রভাবে একটা ভালো জীবন যাতে নষ্ট না হয় সেটাই আমাদের প্রচেষ্টা। আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই। ভাগ্যক্রমে সেদিন রেল লাইনের ধারে আমার এক অনুগামী তোমাকে দেখতে পায়। ব্যাপারটা বেগতিক দেখে সে তোমার দৃষ্টি আকর্ষণ করে। তার ছুঁড়ে ফেলা আমার লেখা ডায়েরিটা তুমি হাতে তুলে নিতে সেখানে নিশ্চিত হয়। আমি বৃহত্তর এক সংস্থানের অধীনে কাজ করি, একটা এনজিও। মনে করে নাও এটাই আমাদের লক্ষ্য। এখনো তোমার অনেক কিছু শেখা বাকি আছে, তাই কিছুদিন আপাতত এখানে থেকে যাও। আমি নিশ্চিত যে তুমি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবে। বৃদ্ধ লোকটি আমার আঙ্কেল। ওনার নাম মিস্টার মরিস। একটু খিটখিটে স্বভাবের হলেও মনটা খুব ভালো। উনি তোমাকে বাকি জিনিসগুলো শেখাতে পূর্ণ সহযোগিতা করবেন। ততদিনে আমি ফিরে এলে নিশ্চয়ই আমাদের দেখা হবে। দেখা যদি নাও হয়, মনে রাখবে আজীবন তোমার সঙ্গে আছি আমি, ছায়ার মতো। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী প্লুটো। চিঠিটা পড়ে দরজার ধারটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অর্জুন। তার জীবনে এভাবে এক অজ্ঞাত যুবকের আগমন ঘটবে সে কোনোদিন ভাবেওনি। প্লুটোর এই অবদান সে কোনোদিনই ভুলতে পারবে না। এরপর প্রায় 1 মাস কেটে যায়। এই একটা মাসে অর্জুন অনেক কিছু শিখেছে মিস্টার মরিসের কাছ থেকে। মিস্টার মরিস খিটখিটে স্বভাবের হলেও তিনি একজন সহৃদয় ব্যক্তি।
তার জীবনের বিগত ৬৫ বছরের অভিজ্ঞতা থেকে অর্জুন জীবনযাত্রার বেশ কিছু কৌশল শিখতে পেরেছে। তারা একসঙ্গে হাঁটতে বার হতো, জঙ্গলে একসঙ্গে কাঠ কাটতে যেত, সন্ধ্যায় ফায়ার প্লেসের ধারে বসে তারা খোশ গল্প করত। বিকেলের দিকটায় অর্জুন ঝর্ণার ধারটায় গিয়ে একাকী জলে পা ডুবিয়ে দীর্ঘক্ষণ সময় কাটাতো। প্রাণ ভরে সে প্রকৃতির নির্ভেজাল বাতাসের সুগন্ধ নিত। রাতের অন্ধকার কালো আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র আর ছায়াপথের লুকোচুরি দেখত। প্লুটোর ইজেলে রাখা সাদা ক্যানভাসে অর্জুন নিয়ম করে আঁকা শিখেছে। অবশ্যই মিস্টার মরিস তাকে সাহায্য করেছেন। সেই ক্যানভাসে সে অহনার সুন্দর একখানা ছবি এঁকেছে। এবারের ছবিটা হুবহু অহনার মুখের সাথে মিলে গেছে, যা দেখে মিস্টার মরিসও অভিভূত হলেন। অর্জুন ঠিক করেছে যে এই ছবিটা সে অহনাকে গিফট করবে। অর্জুনের এ পর্যন্ত পাঠ পুরো হয়েছে, তাই সে আজ প্লুটোর বাসস্থানকে বিদায় জানিয়ে তার বাড়ির পথে রওনা দেবে। প্লুটো এখনো ফেরেনি, তার ফিরতে নাকি এখনো বেশ কদিন সময় লাগবে। অর্জুনের কয়েকদিন ধরেই তার মায়ের কথা খুব মনে পড়ছিল। অনেক দিন ধরে সে ঘর ছাড়া। প্লুটোর সাথে তার সাক্ষাৎ আজ নয় কাল অবশ্যই হবে। আপাতত কোনো এক নতুন মেয়ে প্লুটোর এ বাসস্থানে নাকি থাকতে আসছে। 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিতে গিয়েছিল মেয়েটি। প্লুটো তাকে উদ্ধার করে এখানে পাঠাচ্ছে। মিস্টার মরিস একথা শুনে আবারও আপন মনে বিজবিজ করতে লাগলেন। স্কুল শুরু হওয়ায় পিটার দিন 15 আগেই তার বাড়ি ফিরে গেছে। মিস্টার মরিসকে বিদায় জানিয়ে অর্জুন অহনার আঁকা ছবির ক্যানভাসটা সাদা কাগজে মুড়ে সেই সঙ্গে বেশ কিছু মুগ্ধকর স্মৃতি বুকে নিয়ে সে পাহাড়ি পথ বেয়ে হাঁটতে শুরু করলো। মনে এখন তার এক আলাদাই উত্তেজনা, বুকে একরাশ আত্মবিশ্বাস ও আগামী দিনের জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়ে সে প্রস্তুত। হাঁটতে হাঁটতে একটা সময় তার কল্পনার চোখে এই মায়াবী উপত্যকাটা যেন সাদা বরফের চাদরে ঢেকে গেল। সে কল্পনা করতে লাগলো আকাশ থেকে যেন বিন্দু বিন্দু তুষার বরফ এসে তার গায়ে পড়ছে। সে মনে মনে প্লুটোকে স্মরণ করল। এ সমাজে প্লুটোর মতো অল্প সংখ্যক কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাদের শুধুমাত্র উপস্থিতিটুকুই আমাদের সম্পূর্ণ জীবনটাকে পাল্টে দিতে পারে। এমন প্লুটোতে যেন পৃথিবীটা ভরে উঠুক, যারা প্রতিনিয়ত নিঃস্বার্থে লড়াই করে চলেছে নতুনভাবে পৃথিবীকে আলোকিত করার জন্য। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।